আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গুমের মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ সেনা সদরের চিফ প্রসিকিউটর। প্রচলিত আইনেই বিচার জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার তাগিদ। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে সারা দেশে জামায়াত ইসলাম সহ সমমনা 7 দলের বিক্ষোভ। জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি। তালিকার বাইরে গিয়ে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই, জানালেন সিইসি। গণতন্ত্র উত্তরণের পথে বাধা সৃষ্টি না করার আহ্বান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গুমের মামলায় সেনা সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া গ্রেফতারি পরোয়ানা সেনা সদর গ্রহণ করেছেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, আইন অনুযায়ী এখন পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেফতার করে আদালতে হাজির করার কথা, কিন্তু ওই সেনা সদস্যরা গ্রেফতার কিনা তা প্রসিকিউশনে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এদিন ট্রাইব্যুনাল 1-এ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলায় প্রথম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গুমের 2 মামলায় গত 8 অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরোয়ানাভুক্ত সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তার মধ্যে এলপিআরের 1 জন সহ কর্মরত 16 জন। শনিবার তাদের মধ্যে 15 জনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানায় সেনা সদর দপ্তর। 15 জনের মধ্যে একজনকে শুধু মিসিং, বাকি সবাই জয়েন করেছে। এদিকে রোববার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই গণ আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। তবে সবকিছুকে ছাপিয়ে উঠে আসে গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেফতার প্রসঙ্গ। রেজিস্ট্রারের যে কার্যালয়, সেখানে আপনারা খোঁজ নেবেন, তারা এই গ্রেপ্তারি পরোয়ানাগুলো যথাস্থানে যথাসময়ে জারি করেছেন এবং এর বাইরেও যে সমস্ত কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য এই গ্রেপ্তারি পরোয়ানাগুলোর কপি পাঠানো হয়েছিল, তাদের কাছেও এটা পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি। সেনাবাহিনীর পক্ষ থেকে ট্রাইব্যুনালকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলেও জানান চিফ প্রসিকিউটর। আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে, মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সব বাহিনীর অপরাধের বিচারের জন্য বিশেষ আইন। এটা একটা স্পেশাল ল। এই অপরাধগুলো আন্তর্জাতিক আইনে বর্ণিত অপরাধ। এগুলোর বিচার করার কেবলমাত্র ক্ষমতা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, গোয়েন্দা সংস্থা, ডিসিপ্লিন ফোর্স, পুলিশ বাহিনী, এই সমস্ত ডিসিপ্লিন ফোর্সের বিচারের জন্য বিশেষভাবে তৈরি। এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করা যাবে না। এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করে কোনো আদালতে যাওয়া যাবে না, সুপ্রিম কোর্টে যাওয়া যাবে না, রিট পিটিশন দায়ের করা যাবে না, মেইনটেনেবল হবে না, কারণ এইটার প্রোটেকশন স্বয়ং সংবিধান দিয়েছে। আইনজীবীরা জানান, ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গত 6 অক্টোবর জারি করা অধ্যাদেশ অনুযায়ী অভিযুক্ত সেনা কর্মকর্তাদের স্বপদে বহাল থাকার সুযোগ নেই। 22 অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত 30 আসামিকে হাজির করার নির্দেশনা রয়েছে ট্রাইব্যুনালের। এদিকে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন লাইভ করার সময় ফেসবুক পেজে সাইবার হামলা হয় বলে জানান চিফ প্রসিকিউটর। পরে তা উদ্ধার করা হয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচার প্রচলিত আইনেই হবে। সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সেফ এক্সিটের চিন্তা করছেন না তিনি। গত 3টি নির্বাচনের দায়িত্ব পালন করা কাউকেই আগামী নির্বাচনে রাখা হবে না বলেও জানান উপদেষ্টা। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব এহসানুল হক জানান, আগামী নির্বাচন নিরপেক্ষভাবে করতে মাঠ প্রশাসনকে প্রস্তুত করা হচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মানবতাবিরোধী অপরাধে সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশে একসাথে এত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনা খুব একটা দেখা যায়নি। এর ফলে সামরিক বাহিনীতে অস্থিরতা বিরাজ করছে বলেও আলোচনা চলছে
সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়ানো হচ্ছে নানা গুজব। সেনাবাহিনীর ৪৬ ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে। আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে। সকল ছাত্রাবাস, ছাত্রনিবাস থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন, এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে। সেনাবাহিনীতে কর্মরত অফিসারদের বিচার কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, দেশের প্রচলিত আইনেই তাদের বিচার হবে। এইটার ক্ষেত্রে শোনেন না, এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব। উপদেষ্টা জানান, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি নিচ্ছে সরকার। ডিসি, এসপি, ইউনো, ওসিদের নিরপেক্ষ থাকার নির্দেশ দেয়া হয়েছে। ভোটের পর সেফ এক্সিট নেবেন কিনা এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভাই, আমার ছেলে মেয়ে সবই দেশে, তা আমি একা জায়গা কি করব? মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা। এদিকে ৩ সপ্তাহ শূন্য থাকার পর সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আমরা যারা প্রশাসনের কর্মকর্তা, তিনি জানান, আগামী নির্বাচন নিরপেক্ষভাবে নিতে নির্বাচন কর্মকর্তাদের সব ধরনের ক্ষমতা দেয়া হবে। আমার বিশ্বাস, উপযুক্ত পরিবেশ এবং প্রোটেকশন পেলে আমার অফিসাররা একটা নিরপেক্ষ নির্বাচন করতে সমর্থ হবে। প্রোটেকশন হলো এই যে স্বাধীনভাবে সে কাজ করবে। আশা করি আমার অফিসাররাও নিরপেক্ষ নির্বাচন করবে। যদি নিরপেক্ষ নির্বাচন না করে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নিব, তাৎক্ষণিক ব্যবস্থা নিব। জানুয়ারির মধ্যে কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষ হবে বলেও জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য শুনছেন। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। সংখ্যা অনুপাতিক পদ্ধতিতে নির্বাচন বা পিআরের নামে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, পিআরের আড়ালে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে, তবে জনগণ তা সফল হতে দেবে না। মানুষের প্রত্যাশা ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবে। মির্জা ফখরুল অভিযোগ করেন, কিছু মানুষ ৭১-এর মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করছে, যা কখনোই সম্ভব হবে না। মইনুল হাসানের রিপোর্ট। সাবেক ছাত্রনেতা ডেমোক্রেটিক লীগের একসময়ের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট নেতারা। ৯০-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে প্রয়াত মনির অবদানের কথা তুলে ধরেন তার রাজনৈতিক সহকর্মীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের সামনে দেশকে এগিয়ে নেয়ার যে সুযোগ এসেছে তা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। ২৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হবে, আমরা সেটাই দেখতে চাই। জনগণ নির্বাচন দেখতে চায়, নির্বাচনে অংশ নিতে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায়। যে নির্বাচন হবে সেই নির্বাচনে যে কোনো দল জয়ী হতে পারে জনগণের ইচ্ছার উপর দিয়ে, কিন্তু সেই দলকেই জনগণ বেছে নেবে যে দল পরীক্ষিত। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। সংস্কার কমিশন প্রস্তাবগুলো নিয়ে এসেছে, তার বেশিরভাগই আমাদের সেই ৩১ দফা কর্মসূচির মধ্যে ছিল। আগামী ১৭ তারিখে এই সনদের স্বাক্ষর করবেন যেগুলো বিষয়ে একমত হয়েছেন সেই বিষয়গুলো নিয়ে। আর যে বিষয়গুলো একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনের সময় ম্যানিফেস্টো আকারে যাবেন এবং জনগণের কাছ থেকে সেটার যে তাদের মতামত, ম্যান্ডেট, সেটা আদায় করার চেষ্টা করবেন। সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআরের আড়ালে জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না, চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না। কিছু সংখ্যক মানুষ চেষ্টা করে আমাদের ১৯৭১ সালের ইতিহাসকে ভুলে যেতে। ৭১-এ যুদ্ধ হয়েছিল বলেই আমরা স্বাধীন হয়েছিলাম, স্বাধীন হয়েছিলাম বলেই আজকে আমরা নতুন রাষ্ট্রে নতুন চিন্তা করতে পারছি।
মির্জা ফখরুল বিএনপিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানাভাবে অপপ্রচার, অপতথ্য ছড়ানো হচ্ছে অভিযোগ করে নেতাকর্মী সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে রাজধানী সহ সারা দেশের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াত সহ সমমনা 7টি রাজনৈতিক দল। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। এ সময় জামায়াত ইসলামীর ঢাকা দক্ষিণ মহানগরের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, জাতীয় নির্বাচনের দিনে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। পিয়ার সহ 5 দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের দ্বিতীয় দফা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা সহ দেশের সব জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ সমমনা 7 দল। ঢাকা জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দেওয়ার আগে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পরে সমাবেশে জামায়াতের ঢাকা দক্ষিণ মহানগরের আমির নুরুল ইসলাম বুলবুল গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানান। যদি সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা না হয়, যদি আইন শৃঙ্খলা বাহিনী জনপ্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার জন্য দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে আমরা আগামী দিনের নির্বাচন আবারও যেন কোন নির্বাচনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের ফিরে আসার একটি পথ তৈরি করে দেওয়া হবে। আর সেই জন্য নির্বাচন কমিশনকে দায়িত্ব গ্রহণ করতে হবে। এ সময় অন্যান্য রাজনৈতিক দলের নেতারা নির্বাচনের আগে জুলাই গণহত্যা ও গুম খুনের সাথে জড়িতদের বিচারের দাবি জানান। ঘোষিত জুলাই জাতীয় সনদ 2025-এর ভিত্তিতেই ফেব্রুয়ারি 2026-এর জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। গণভোটের আয়োজন করতে হবে ফেব্রুয়ারির নির্বাচনের আগেই। জাতীয় পার্টি এবং 14 দল তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং গত বছর জুলাই আগস্টে যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, খুন করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। রাজধানীর পাশাপাশি দেশের প্রতিটি জেলায় মিছিল করে স্মারকলিপি দেয় যুগপৎ আন্দোলনরত 7 দলের নেতাকর্মীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। ইসির তালিকার বাইরে গিয়ে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে মার্কা নিয়ে দেশপ্রেমিক এনসিপি গণতন্ত্রে উত্তরণের পথে বাধা সৃষ্টি করবে না বলে মন্তব্য করেন তিনি। চট্টগ্রামে পুলিশ এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং স্থানীয় নির্বাচনী কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন সিইসি। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে চট্টগ্রামের পুলিশ, প্রশাসন ও স্থানীয় নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সিইসি। সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা ইন্টারনেট বন্ধ করার পক্ষপাতী না। সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও পাহাড়ের স্থিতিশীলতা আনতে সরকার সচেষ্ট। আমরা একটা ট্রান্সপারেন্ট, স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। লুকানো কোনো নির্বাচন দিতে চাই না। রাতের অন্ধকারে ভোট আমরা চাই না। আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন, সবার দৃষ্টিগোচর হয় এমন একটা ইলেকশন দিতে। এ সময় এনসিপির শাপলা প্রতীক নিয়েও কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বিধান হলো যে আমাদের যে তালিকাভুক্ত প্রতীকগুলো আছে ওখান থেকে নিতে হয়। এখন পর্যন্ত তালিকার বাইরে আমরা কেউ দেয়নি। যারা এনসিপিতে নেতৃত্বে আছেন এখন আমরা দেখি আর কি, বাহ্যত যারা দেখি বা আমাদের সাথে যারা মিটিং করতে আসেন, তারা কিন্তু 2024-এর আন্দোলনে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে ইনভলভ ছিলেন এমন লোকজনই কিন্তু এই দলটা নেতৃত্ব দিচ্ছেন এবং তারা গণতন্ত্রায়নের পথে নিজেরা বাধা সৃষ্টি করবেন, এইটা আমি মনে করি না। ভোটের সময় সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা দেয়া হবে না জানিয়ে অপপ্রচার বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেন সিইসি। আমি মনে করি না এনসিপি উইল বি এ প্রবলেম ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে ইতালির রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বিকেল ৫টার দিকে তাকে বহনকারী বিমানের ফ্লাইটটি রোমের ফিউমিশিনো বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। এ সময় রোমে অবস্থানরত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের ইফাদ প্রেসিডেন্ট আলভারো লারিও। রোববার রোমের একটি হোটেলে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানের ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল 11:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। রাকসু নির্বাচন উপলক্ষে ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম 10 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহার ঘোষণাকালে ভিপি পদপ্রার্থী শেখ নুর উদ্দিন আবির, জিএস পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন এবং এজিএস পদপ্রার্থী জাহিন বিশ্বাস, এশা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 13 দফা কর্মসূচির একটি ইশতেহার পেশ করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবহন চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার পাঠ করেন রাকসু নির্বাচনে ভিপি প্রার্থী মাহবুব আলম। তিনি বলেন, নির্বাচিত হলে সংগঠনের পক্ষ থেকে আবাসিক সংকট নিরসন, 15 বছর মেয়াদে মাস্টার প্ল্যান, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও মুক্ত জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারেক রহমানের প্রস্তাবিত 31 দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 31 দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ দরিদ্রমুক্ত, সন্ত্রাসমুক্ত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে বলেও জানান তিনি। নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে গ্রাম বাংলার সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। এ সময় জেলা বিএনপির নেতারা সহ স্থানীয় বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় ক্ষমতা গেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এই 31 দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে এবং এই 31 দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ দরিদ্র মুক্ত হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, বাংলাদেশ থেকে সন্ত্রাস মুক্ত হবে, বাংলাদেশে অন্যায় অবিচার, মানুষের মধ্যে বিভেদ থাকবে না। আজ সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী বাস চলাচল করবে। ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গতরাতে মালিক, শ্রমিক ও বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের সাথে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় সোমবার সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ সকল সড়কে যাত্রীবাহী বাস চলাচল করবে। জেলা প্রশাসক মুফিদুল আলম একথা জানিয়েছেন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আপাতত পাকিস্তানের সঙ্গে সংঘাত থামানো হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। কাতার ও সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে এ প্রস্তাবে রাজি হয়েছে আফগানিস্তান। ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, শনিবার রাতে আফগান সেনারা তাদের সামরিক লক্ষ্য অর্জন করেছে। এদিকে শনিবার রাতভর আফগানিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষের পর হতাহতের সংখ্যা প্রকাশ করেছে পাকিস্তান। দেশটি জানিয়েছে তাদের সেনাদের হামলায় আফগান তালেবানের 200 জনেরও বেশি সৈন্য যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া আফগানদের হামলায় নিজেদের 23 সৈন্য নিহত হয়েছে বলেও জানিয়েছেন দেশটির সেনাবাহিনী। এবার খেলার খবর। খুলনাকে 8 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এনসিএল টি20 ক্রিকেটের শিরোপা জিতল রংপুর বিভাগ। ফাইনালে খুলনার বিপক্ষে 137 রানের টার্গেটে ব্যাট করে 18 বল হাতে রেখেই 2 উইকেটে 138 রান তুলে জয় পান আকবর আলীরা। 31 বলে দলের পক্ষে সর্বোচ্চ 46 রান করেন ফাইনালের সেরা নাসির হোসেন। 40 রানে অপরাজিত থাকেন আবু হোসেন। এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলের স্কোরে কোনো রান
রান যোগ করার আগেই সাজঘরে ফেরেন ইমরানুজ্জামান। রংপুরের বোলিং তোপে ৬৯ রান তুলতেই ৫ উইকেট হারায় খুলনা। শেষ পর্যন্ত ১৩৬ রানে থামে ৮ উইকেট হারানো খুলনা বিভাগ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন, ২৪ রান করেন মৃত্যুঞ্জয়। রংপুরের বোলার আব্দুল্লাহ আল মামুন ১৫ রানে ২টি উইকেট তুলে নেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। গুমের মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ সেনা সদরে। চিফ প্রসিকিউটর প্রচলিত আইনেই বিচার জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার তাগিদ। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে সারা দেশে জামায়াতে ইসলাম সহ সমমনা ৭ দলের বিক্ষোভ। জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি। তালিকার বাইরে গিয়ে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই, জানালেন সিইসি। গণতন্ত্র উত্তরণের পথে বাধা সৃষ্টি না করার আহ্বান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।